ভরসা জুগিয়েছে। এই 1 মাসের সরকারের কাজের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে তার আগের বছরগুলোর কথা, যে সময় প্রতিবাদ করলে চক্ষুশূল হতে হতো, যে সময় বিচারের জন্য দরজায় দরজায় ঘুরেও বিচার পাওয়া যায়নি। যে মানুষগুলো সেই সময়ের দুর্ভোগ পুড়িয়েছেন সেই মানুষগুলো আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। খুব ছোট করে বললে বলা যায় যে মনে বিচারের আশ, ভরসার 1 মাস। সেই ভরসার 1 মাসে আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনজন প্রতিবাদী মুখ এবং যারা বিচারের আশায় রয়েছেন। কথা বলবো যে 3জন আমাদের সঙ্গে রয়েছেন। আসুন পরিচয় পর্ব সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিমা দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সফিকুল ইসলাম, আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমী কয়াল। 3জন প্রতিবাদী মুখ। আমি শুরু করি অতনু প্রতিমাদিকে দিয়েই, কারণ একটা দীর্ঘ লড়াই, সেই দীর্ঘ লড়াইয়ের পর 15টা বছর কেটে গিয়েছে। সেই 15 বছরের পর এই যে 1 মাস হয়ে গেল পালা বদলের পর সরকারের, ভরসাটা কতটা জোরালো হচ্ছে আগামীতে? না, ভরসা তো জোরালো হচ্ছে, কিছু বদল তো এসছেই, সেই বদলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মনে মনে খুশিও হচ্ছি যে এই বদলটা এত তাড়াতাড়ি পাবো আমরা তো চিন্তা করতে পারিনি, তবে এত তাড়াতাড়ি বদলটা পাচ্ছি আমরা খুব খুশি। 2011-র 6ই মে, আমি যদি খুব ভুল না করি দিনটা, সেই দিন আপনার স্বামীর মৃত্যু। তারপর আপনি বিচারের জন্য বসেছিলেন, প্রায় 10-11 বছর পর সিবিআই এর হাতে তদন্তভার যায়। এখনো পর্যন্ত দেখুন এই ভোট পরবর্তী হিংসা এগুলো চলছেই অতনু, আমরা লাগাতার সেই খবরগুলো করেছি। কি মনে হয় সেই সময় আর এই সময়, 2011 সেই মে মাস আর এবারের এই 2026, এর মধ্যে তো অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। মানে খুলে যদি বলতে বলেন, হ্যাঁ, আগে তো কেউ মুখ খুলতো না, কোনো কাজেই কেউ মুখ খুলতো না। আমার স্বামীর এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই চিনতো, সবাই জানতো, নেতা বলে মানতো, তারা কেউ কিন্তু মুখ খোলেনি কোনোদিনও। এই আপনার 2-3 দিন আগে আমার বাড়িতে সিআইডি ডিজি নিজে এসেছিলেন। আচ্ছা, সিআইডি ডিজি নিজে এসেছিলেন এত বছর পর? হ্যাঁ, এত বছর পর ডিজি নিজে এসেছিলেন এবং শুধু আসেননি, উনি যেখানে আমার স্বামীর মার্ডার হয়েছে সেইখান থেকে উনি মানে খোঁজ খবর নিতে নিতে এসছেন। প্রত্যেকটা বাড়িতে ঢুকে, প্রত্যেকটা দোকানে ঢুকে, ক্লাবে ঢুকে, হ্যাঁ, প্রত্যেক জায়গায় খোঁজ নিতে নিতে আমার বাড়িতে এসছেন এবং আমাকে বলে গেছেন আমি আবার আসবো। আচ্ছা, হ্যাঁ, এবং আপনার সাথে কিছু জিনিস চেয়েছেন উনি, এর মধ্যেই আমি যাব আবার সেগুলো দিয়ে আসবো। তো আমার খুব ভালো লেগেছে এটা। প্রতিবাদী আসলে মুখ খুলছে না কেউ বা মুখ খুলতো না, তার সবচেয়ে বড় কারণ বোধহয় প্রয়াত তপনবাবু তিনি তো ভালো কাজ করতে গিয়েছিলেন, তার সঙ্গে যারা যারা এই কাজে তাকে বাধা দিয়েছিলেন তারা তার সঙ্গেই পার্টি করতেন এক সময়। সবচেয়ে বড় মুশকিল হলো পুলিশ যদি শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতো না তাহলে হয়তো মানুষ মুখ খুলতো। যে কথা আমি মৌসুমীর থেকেও জানতে চাইবো, আসলে পুলিশ কেস সাজায় যখন, সেই কেস সাজানোর মধ্যে কারো কারো অঙ্গুলি হেলনে কোনোভাবে ফাঁক থেকে যায়, সেই ফাঁকের মধ্যে দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়, তাই তো মৌসুমী? যে কারণে পুলিশ ঠিকমতো কেস সাজায়নি বলে আজ কামদুনির সেই মারাত্মক ঘটনা যারা ঘটিয়েছেন খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন। একদম। দেখুন, আমরা যখন 2013-তে যখন আমাদের এই বোনের ডেড বডিটা দেখেছিলাম রাত্রে 8টার সময় গিয়ে, তখন ওখানেও পুলিশ এসেছিল। আমরা পুলিশকে ছুতে দেইনি, আমরা বলেছিলাম এই যতক্ষণ না কোনো মিডিয়া নিউজ না করবে আমরা এই বডিকে ছুতে দেব না। তো তখন আমাদের গ্রামের ছেলেরা সেই ডেড বডিটাকে তুলে নিয়ে ওরা রাস্তায় নিয়ে গেছিলো। রাস্তায় নিয়ে গিয়ে ওই রাত 8টার সময় ওরা রাস্তা অবরোধ করেছিল এবং পরের দিন সকালবেলা আমরা গ্রামের মানুষ ছোট ছোট ডিমের পেটিতে লিখেছিলাম যে বিচার চাই এবং আমাদের গ্রামে দিদি আসুন। আমরা তখনও দিদি বলেই আমরা ওনাকে ডাকতাম, দিদি বলেই জানতাম, কারণ একটা টাইম যখন 2011-তে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই হলো আমাদের 2013-তে, মানে সদ্য আসা ক্ষমতায় সবে 2 বছর হলো। সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা ওই নেতাদের বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে আমরা লড়েছিলাম, কিন্তু আমাদের ওই আন্দোলনটা কিন্তু কোনো দলের বিরুদ্ধেই ছিল না, আমাদের ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু মমতা ব্যানার্জি সম্পূর্ণ একটা রং লাগিয়ে দিয়েছিল আমাদের গায়ে যে এরা রাজনীতি করছে। আর সেই সময় আমি ভোটারও হইনি, ভোটও দেয়নি, রাজনীতির আমি বুঝতাম না যে রাজনীতি কাকে বলে। যখন উনি ওই গ্রামে 13 দিনের পরে আসলেন, আমরা যখন 13 দিন ধরে আন্দোলন করলাম, সেখানে থানা অবরোধ থেকে আমরা কোর্ট অবরোধ থেকে, রাস্তা অবরোধ থেকে, সমস্ত কিছু, সকালবেলা যেতাম রাত্রে ফিরতাম, সারাদিন রাস্তায় কোর্টের
সামনে, থানার সামনে, রাস্তার উপরে বসে থাকতাম। সিস্টেমের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের হ্যাঁ বিরুদ্ধে। অবশ্যই পুলিশের বিরুদ্ধে কেন থাকবে না, কারণ পুলিশের কাছে সমস্ত তদন্ত আমাদের তুলে দেওয়ার সত্ত্বেও সেখানে আসামিরা ঘুরে বেড়াচ্ছিল। মমতা ব্যানার্জি 13 দিনের মাথায় গিয়ে বললেন যে হচ্ছে তোমরা সবাই মাওবাদী, যেখানে আমাদের গ্রামের সাধারণ মহিলারা আমরা আমাদের বোনের বিরুদ্ধেই, বোনের ওপরে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলাম, যে যাতে এই জঘন্যকারী অন্যায়কারীদের একটা দৃষ্টান্তমূলক সাজা হয়। কিন্তু কি হলো, সেখানে মমতা ব্যানার্জি গিয়ে বললেন যে এরা সব রাজনীতি করছে, এরা সবাই মাওবাদী। তো সেখানে গ্রামের প্রত্যেকটা মানুষ তো উত্তপ্ত হয়েছিল। প্লাস উনি যেমন কিছু মানুষ আছে না, হাঁস মুরগি নিয়ে দেখবেন ঝামেলা করে, মমতা ব্যানার্জি ঠিক ওই রকম একটা পা গাড়িতে একটা পা নিচে রেখে ওই রকম গ্রামের মহিলাদের সাথে রীতিমতো ঝগড়া করছিলেন। তো পুলিশ সেখানে, পুলিশ তো দেখছিল, পুলিশ তো মহিলাদেরকে আটকাবে কি, উনি তো যেভাবে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ঝগড়া করছেন, সেখানে গ্রামের মানুষ দেখেই তো হতভাগ্য হয়ে গেছে যে একজন সিএম হয়ে এইরকম ভাবে ঝগড়া করতে পারে। মৌসুমী, ঠিক এখানে 2013 সালের ঘটনা একটা, সেই জুন মাস আবারও একটা জুন মাস, একদম। সেখানে ভরসার 1 মাস হলো, আর হয়তো 5 দিন বাকি এই ঘটনার, এতগুলো বছর কেটে গেল। কি মনে হয় সেদিন যদি এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক সাজা ঘটতো, তাহলে 2024-এর 9ই আগস্ট আমাদের দেখতে হতো আরজি করের মতো ঘটনা ঘটতো, কেউ ঘটানোর সাহস পেত? একদম, আপনি ঠিক পয়েন্টটাই আমাকে প্রশ্ন করেছেন। কারণ 2013-তে যখন এই ঘটনা ঘটেছিল, যদি মমতা ব্যানার্জি এগুলোকে পরে সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, এরা রাজনীতি করছে, এইভাবে একটা খারাপ বাজে বার্তা না দিত, আমাদের যেখানে ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসি অর্ডার হয়, সেখানে আমাদের হাইকোর্টে এসে সেই দোষীরা কিভাবে বেকসুর খালাস হয়ে যায়, এটা তো স্বাভাবিক। আমরা সমস্ত ফরেন্সিক রিপোর্ট থেকে, চার্জশিট রিপোর্ট থেকে সমস্ত রিপোর্ট তো আমরা ভবনে গিয়ে সিআইডির হাতে তুলে দিয়েছিলাম, এবং সিআইডি আমার বাড়িতে এসে পর্যন্ত ভরসা দিয়েছিল যে তোমরা বিচার পাবে, তোমাদের পাশে আমরা আছি। সরকারি যে উকিলগুলো ছিল, সেই উকিলগুলো দিনের পর দিন যখন আমরা কোর্টে হেঁটেছি, আমাদেরকে বললো ফাস্ট ট্র্যাক কোর্টে তোমরা বিচার পেয়েছো, তোমরা হাইকোর্টেও বিচার পাবে। আমরা একটা ভরসা রেখেছিলাম যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বাস করছি, তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, তিনি একজন পুলিশ মন্ত্রী, একজন সিএম, অবশ্যই আমরা বিচার পাবো। আমরা ওনার কথাই তো আমরা বিশ্বাস করে 13টা বছর লড়াই করে গেলাম, তারপরে দেখা গেল যে বিচার হলোই না, সব বেকসুর খালাস হয়ে গেল। আবার কামদুনি ফাইল খুলছে। রুমেলা, এই যে পুলিশের কথা হচ্ছে না বারবার, আমি শুধু শফিকুলের মুখ দেখছিলাম, কারণ শফিকুল একটু আগে আমাদের সঙ্গে এখন কথা বলছিল যে পুলিশ নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, ওর শুধু মাথা ব্যথা গত 5 বছর ধরে বা গত 2018 থেকে ওর মাথা ব্যথা কোন থানার পুলিশ, কারণ এতগুলো থানা, এতগুলো কেস রয়েছে, তাই তো শফিকুল? একেবারে 33টা তো আমি লাস্ট হিসেব করেছি, আমি জানি না আরো কোথাও রয়েছে কিনা। 33টা আমার হিসেবে আছে, মানে যেটাকে নিয়ে আমাকে প্রসেস করতে হয়েছে। আবার হয়তো অনেক জায়গায় কেস রয়েছে, এখনো নোটিশ আসেনি, আর এখন আসবে কিনা জানি না, হয়তো নথিভুক্ত হয়ে রয়েছে। আসলে আমার বাড়িটা না এমন সিস্টেম, একটা ব্লক টাইপের, মানে দরজাটা খুললে দেখা যায় না কে এসেছেন, বা সিসিটিভি না দেখলে। তো আমার যেটা হতো, ওই দরজা বন্ধই রাখতে হতো, কারণ পুলিশ তো ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে না সব সময়, যখন তখন ভিতরে ঢুকবে, সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে এসছে, এটাও বলতে আমি দেখেছি। আমি সেটাও বলতে পারি, আমি না একবার হঠাৎ করে একদিন একটা খবর করেছিলাম যে লালার ডায়েরিতে অভিষেকের নাম বলে এরকম একটা 4-5টা চিরকুট টাইপের দেখিয়ে বলেছিলাম যে আমার কাছে পুরোটা আছে, আমি কিন্তু দেখাবো। রাতে খবরটা করেছি, সকালে লালবাজার থেকে পুলিশ চলে গেছে শুধু না, বলা হয়েছিল দরজা এক্ষুনি খুলতে হবে। আমি দরজা কেন খুলতে হবে না, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আমি বললাম যা বাবাকে, রাতে তো খবরটা করলাম, কখন কোর্ট বসলো? একটা সার্চ ওয়ারেন্ট বের করতে গেলে তো কোর্টকে তো করতে হবে, তো কোর্টটা কখন বসলো? সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে এসেছিলো, সারাদিন পুলিশ ঘিরে বসে রইলো। তো আমাদের সৌভাগ্য যে আমরা কলকাতা হাইকোর্টে মুভ করতে পেরেছিলাম। সেদিনে মুভ হয়নি, কিন্তু পরদিনে কেসটা উঠে গেছিলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বললো তোমরা কী করতে গেছো ওখানে, এক্ষুনি চলে আসো। তো যখন আবার চলে এলো, তখন আবার আমরা বাইরে বের হতে পারলাম। ফলে আমাদের না সবসময় দরজা আটা থাকে, যাতে ফটম করে না ঢুকে পড়ে পুলিশ। বলুক, নোটিশ দিক, তারপর দেখে শুনে ঢোকানো হবে। তো আমাদের যখন দরজা বন্ধ থাকে, মানে ওই ঠক ঠক আওয়াজ হয়। আমার না কলিং বেল লাগাইনি আমি, ওই দরজাতে ঠক ঠক আওয়াজ হয়। তো ঠক আওয়াজ হলে আমাদের, মানে আমরা যে কোনো ঠক আওয়াজ হলে আমাদের মাথায় প্রথম ক্লিক করে কোন থানা। তোরা আত্মীয় স্বজন এসে ঠকঠাক করতে পারে, প্রতিবেশী এসেও ঠকঠাক করতে পারেন, কিন্তু আমাদের মনে এত পুলিশের নোটিশ, 33টা নোটিশ, এবার ধরো তার 3 দিয়ে কম করে 3-4 দিয়ে গুণ করতে হবে, কারণ একই কেসে 4-5বার নোটিশ। তার মানে ঠকঠাক করে আওয়াজ হলেই আমাদের বুঝতে হয় যে থানার তো বটেই, আমরা মানে জানতে চাই কোন থানা।
আবার আমাদের আবার এমন হয়ে গেছে, মানে এরকম থানা থেকে আসা আত্মীয় স্বজন এলেও তারাও আবার বলবেন থানা থেকে এসেছি, মানে এটা ইয়ার কি পর্যায়ে মানে মজাক পর্যায়ে চলে গেছে। মানে এমন ছিল। আর আমাদের এটাতে ট্রমা ছিল আমাদের ছেলে মেয়েদের একটু বেশি, কারণ পুলিশ এলে ওরা তো খুব কঠিন সময়টা দেখেছে। 2020-তে কত বয়স তখন দাদা? তখন কত বয়স, তখন মেয়ে মনে হয় ক্লাস 2-এ পড়বে হয়তো, 2020, আমি হিসেবটা কষতে হবে আর কি। 7-8 বছর বয়স। আর বাচ্চা তখন তো স্কুলে যায়নি ছেলেটা, তো তখন ওদের যে সেই ট্রমাটা না, ওদের ট্রমাটা কাটতে, বিশেষ করে বাচ্চারা, ছেলেটার ট্রমা কাটতে অনেক দেরি হয়েছিল। তো ওদের মধ্যে একটা ছিল, আমাকে বলতো মাঝে মধ্যে, তুমি কেন এসব খবর করো, সবসময় পুলিশ আসে। তো ওদের না প্রথম থেকে পুলিশ কত ভয় পেত না, যখনই তুলে নিয়ে চলে গেল সবাইকে, আমরা 2 মাস বাইরে, আমি জেলে, আমার ওয়াইফ জেলে, ওরা ঠাকুমার কাছে, ওই 2 মাসটা ওদের কাছে খুব কষ্টের ছিল। তারপর থেকে না ওদের একটা ট্রমা এসে গেছিলো, পুলিশকে দেখলে ভয় পেত।